সালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের পেডিয়াট্রিক্সের আরেকটি ইম্পর্টেন্ট টপিকস, সেটা হলো নিউনেটাল কনভালশন এবং ফেব্রাইল সিজার। তো এই দুটো টপিকস আসলে অনেকটাই সিমিলার, আবার এদের মধ্যে একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে। নামের সাথেই পরিচয় আপনারা দেখতে পাচ্ছেন যে নিউনেটাল কনভালশন, দ্যাট মিনস উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই নিউনেটাল পিরিয়ডটা কি। নিউনেটাল পিরিয়ড মানে হলো একটা বাচ্চা হওয়ার পরে প্রথম 28 ডেজ, এটাকে আমরা কি বলি? নিউনেটাল পিরিয়ড, তাই না? আচ্ছা, এর মধ্যে আবার প্রথম 7 দিনকে বলি আর্লি নিউনেটাল পিরিয়ড, আর 8 থেকে 28 দিন পর্যন্ত বাকি সময়টাকে আমরা বলি লেট নিউনেটাল পিরিয়ড। সহজ ভাষায় একটা বাচ্চা হওয়ার পরে এই 28 ডেজের মধ্যে যদি কোনো কনভালশন হয়, সেটাকে আমরা নিউনেটাল কনভালশন এই ক্লাসিফিকেশনের আন্ডারে ফেলবো। কেমন? তো অ্যাডাল্ট যে সকল সিজার বা কনভালশন ডিসঅর্ডার আছে, এটার চাইতে নিউনেটাল কনভালশন কিছুটা ডিফারেন্স, কারণ এখানের মধ্যে আমরা অ্যাজ ইউজুয়ালি অ্যাডাল্ট অর্থাৎ পেডিয়াট্রিক গ্রুপসের মতো আমরা এখানে কনসাসনেস লেভেল, পোস্ট ইকটাল অ্যামনেশিয়া, এই ব্যাপারগুলো আমরা ওরকম খুব প্রিসাইসলি এলিসিট করতে পারি না। এই কারণে এটাকে আমরা আলাদা করে, দেখবেন আবেদুল্লাহ স্যারের বইতেও নিউনেটাল কনভালশন নামে আলাদা করে 2-3 পেজ সামান্য লেখা আছে। কেমন? এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো যে নিউনেটাল কনভালশন বা নিউনেটাল সিজারের ক্ষেত্রে এদের সিজারের বা কনভালশনের প্যাটার্নটা অ্যাডাল্ট বা পেডিয়াট্রিক গ্রুপের সিজার বা কনভালশনের প্যাটার্নের চাইতে কিছুটা আলাদা, এবং স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে নিউনেটাল সিজারটা খুবই অ্যাবনর্মাল অ্যাপিয়ারেন্স হতে পারে, এবং আপনি যদি খুব বেশি অ্যালার্ট না হন বা আপনার যদি নলেজ না থাকে, তাহলে আপনি কিন্তু মিস করে যাবেন। এটাকে আমরা বলি সাবল সিজার। আমি সামনে আপনাদেরকে বিস্তারিত বলবো এবং ভিডিও ক্লিপ দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট, এটা সারা ভাই ভাই শুনতে চায়, ভালো করে খেয়াল করেন যে নিউনেটাল কনভালশন ইজ অলওয়েজ প্যাথোলজিক্যাল, প্যাথোলজিক্যাল, ঠিক আছে? আইদার তার কোনো সিএনএস ইনফেকশন আছে, অথবা সেপসিস আছে খুব কমনলি, অথবা তার কোনো নিউরো ডেভেলপমেন্টাল অ্যানোমালি আছে, ইন্ট্রাভেন্ট্রিকুলার হ্যামোরেজ আছে, অথবা মেটাবলিক কজ যেমন হাইপোক্যালসেমিয়া, হাইপোনেট্রেমিয়া, তাই না? অথবা হচ্ছে হাইপার ইউরিসেমিয়া, অথবা ব্লাড অ্যামোনিয়া লেভেল বেড়ে গেছে। দ্যাট মিনস কোনো না কোনো একটা তার প্যাথোলজি আছে। সো নিউনেটাল কনভার্সন এটা অলওয়েজ প্যাথোলজিক্যাল। কিন্তু এই যে ফেব্রাইল সিজার, এটা হচ্ছে আমাদের বিনাইন কোস। আর পেডিয়াট্রিক গ্রুপে ধরেন একটা বাচ্চা আপনার কাছে সিজার নিয়ে আসলো এবং বাচ্চাটার বয়স হলো 6 months to 5 years, এই এজ গ্রুপের মধ্যে, তাহলে এটার সবচেয়ে কমন কজ হলো বিনাইন, অর্থাৎ কোনো সিগনিফিকেন্ট না, আমাদের জন্য ভয়ের কিছু নেই, সেটা হলো ফেব্রাইল সিজার। আবার প্যাথোলজিক্যালও হতে পারে, যেমন তার এই যে নিউনেটাল কনভালশনে যে কজগুলো বললাম, এগুলো হতে পারে। দ্যাট মিনস পেডিয়াট্রিক গ্রুপে সিজারের কারণ এটা প্যাথোলজিক্যালও হতে পারে, নর্মালও হতে পারে, কিন্তু নিউনেটাল কনভালশন অলওয়েজ প্যাথোলজিক্যাল। আপনাকে এটা খুব গুরুত্বের সাথে নিয়ে প্রপারলি এটাকে কি করতে হবে? অ্যাসেস করতে হবে, কজটা বের করতে হবে, এটা মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। বাট বেসিক প্যাথোফিজিওলজি, সিজার বা কনভালশনের যে মেকানিজম, এগুলো আসলে একদম একই, ঠিক আছে? সো আমরা এই আঙ্গিকে আপনাদেরকে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আপনাদের বেসিক যে রিটেন প্রশ্নটা আসলে এসে থাকে এই ফেব্রাইল সিজার থেকেই। কেমন? আচ্ছা, তবে যেহেতু বইয়ে আছে এবং ভাইভাতে এটা ধরার পসিবিলিটি অনেক বেশি, এই কারণে আমরা নিউনেটাল কনভালশন নিয়ে কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো চলুন শুরু করা যাক। আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, আস্তাগফিরুল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথমেই আসি, দেখেন সিজার এই বিষয়টা আসলে কি। সিজার বা কনভালশন একই কথা। তাহলে দেখেন, আপনারা জানেন সেই ফার্স্ট ইয়ার থেকে পড়ে এসেছেন বিডি 84 বইতে, যে আমাদের ব্রেইনে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলেন, তারপর আমাদের যে ব্রেইন স্টেম বলেন, স্পেশালি সেরিব্রাল হেমিস্ফিয়ার, এখানে কি থাকে? যে বিভিন্ন লোবস থাকে, ব্রডব্যান্ড এরিয়া থাকে। এখন দেখেন, আমরা যখন কোনো একটা কাজ করি, তখন আমাদের এই যে মোটর এরিয়া যেটা আছে, মোটর এরিয়া অর্থাৎ ব্রডব্যান্ড এরিয়া নাম্বার 4, তাই না? এখানে আবার বিভিন্ন ভাগ করা থাকে, যেমন এটা হচ্ছে আমাদের ফেসিয়াল মাসলগুলোকে কন্ট্রোল করবে, তারপরে ধরেন এটা হচ্ছে আমাদের টাংকে কন্ট্রোল করবে, তারপর এটা হচ্ছে আমাদের হ্যান্ডসকে কন্ট্রোল করবে, এটা হচ্ছে আমাদের ট্রাঙ্ককে কন্ট্রোল করবে, তারপরে এই যে ভেতরের দিকে এই পাশে যেগুলো আছে, সেটা হচ্ছে আমাদের লোয়ার লিম্বসকে কন্ট্রোল করে, তাই না? এইভাবে বিভিন্ন ব্রডব্যান্ড এরিয়াটা ভাগ করা থাকে। এখন ধরেন এই যে এই পোর্শনটা যেটা কিনা আমার ফেসকে কন্ট্রোল করে, তাহলে আমি যখন এখানে একটা ফায়ারিং হবে, আমার এই জায়গায় যখন একটা ফায়ারিং হবে এই জায়গায়, তখন এই যে ফেসিয়াল মাসেলগুলো কি করবে? এরা কন্ট্রাকশন করবে। ধরুন আমি তখন স্মাইল করলাম, আমি একটু হাসলাম, বা আমি তখন খাবার চিবালাম, আমি খাবার ডেগ্লুটেশন করলাম, ঠিক আছে? এইভাবে দ্যাট মিনস আমাদের প্রত্যেকটা মোটর অ্যাক্টিভিটি, এটা আমাদের একটা কনসাসনেস, আমাদের একটা সচেতনভাবে একটা রেগুলেটেড, আমাদের ব্রেইনে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস হয়, এবং ওই
মোটর সিগন্যালটা আমাদের ওই গ্রুপ অফ মাসেলে আসার পরে আমরা ওই মাসেল কন্ট্রাকশন করে একটা রেগুলেটেড ওয়েতে আমরা একটা মুভমেন্ট করে থাকি। এখন যদি কোনো কারণে ইনভলিউন্টারিলি আপনার মনের অজান্তে আপনার কন্ট্রোল, আপনার অর্ডার ছাড়া অ্যাবনর্মালি আপনার ব্রেনে ফায়ারিং হতে শুরু করলো, তখন কি হবে বলেন? এখন এই ফেসিয়াল গ্রুপ অফ মাসেল এটা আপনাকে এটা বুঝবে না যে এটা কি আপনার মন থেকে সিগন্যালটা আসছে, মানে আপনার স্বজ্ঞানে এই সিগন্যালটা আসছে নাকি ব্রেইন থেকে আসছে, এটা বোঝার তার সুযোগ নাই। ফেসিয়াল মাসেল ও যদি অর্ডার পায়, ওর সাথে সাথে কি করবে? ও কন্ট্রাকশন করবে, ও অর্ডার পেলে কন্ট্রাকশন করবে। ঠিক একইভাবে এটা যদি আপনার একটা হ্যান্ড মাসেল হয়, এটা যদি আপনার কোয়াড্রিসেপস ফিমোরিস মাসেল হয়, এটা যদি আপনার বাইসেপস মাসেলস হয়, তাহলে বাইসেপস কন্ট্রাকশন করবে, ট্রাইসেপস হলে ট্রাইসেপস কন্ট্রাকশন করবে। হ্যাঁ, এটা যদি আপনার ল্যাটিসিমাস ডরসি হয়, তাহলে আপনার ট্রাঙ্কের যে ল্যাটিসিমাস ডরসি কন্ট্রাকশন করবে, আপনি তখন পেছনের দিকে ভেঙে যাবেন। তাহলে এই হচ্ছে মেইন ব্যাপারটা, অর্থাৎ আপনার মনের অজান্তে আপনার অর্ডার ছাড়া যখন অ্যাবনর্মালি ব্রেনের বিভিন্ন জায়গায় ইলেকট্রিক্যাল ডিসচার্জ হতে শুরু করে, তখন আমাদের বডিতে বিভিন্ন মোটর সিগন্যাল শুরু হয়। এটাই হচ্ছে আসলে সিজার বা কনভালশন, একদম সিম্পলি বললে। এখন এটা হচ্ছে আমি মোটর সিজারের কথা বললাম, মানে যেখানে আপনার মুভমেন্ট হবে, ইনভলিন্টারি মুভমেন্ট হবে। হ্যাঁ, এখন এই মুভমেন্টের বিভিন্ন প্যাটার্ন আছে, এটা টোনিক হয়, এটা ক্লোনিক হয়, এটা মায়োক্লোনিক হয়, এটা অ্যাটোনিক হয়, ঠিক আছে? আচ্ছা, এখন ঠিক একইভাবে আমাদের ব্রেইনে তো শুধুমাত্র মোটর এরিয়া আছে, বিষয়টা তেমন না। আমাদের এই যে মোটর এরিয়ার ঠিক পেছনে আমাদের সেন্সরি এরিয়া আছে, তো এই সেন্সরি এরিয়াতে যদি আমাদের এখানে ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয়, তখন কি হবে? তখন আপনার বিভিন্ন সেন্সরি সিজার হবে, অর্থাৎ হঠাৎ করে আপনার কাছে মনে হবে যে আপনার চোখের সামনে কিছু একটা জ্বলছে, বা হঠাৎ করে আপনার সামনে মনে হবে যে আপনার চোখের সামনে একটা গাড়ি যাচ্ছে, আসলে ওখানে কোনো গাড়ি নাই। হ্যাঁ, এরকম বিভিন্ন হ্যালুসিনেশন তৈরি হবে। অথবা হঠাৎ করে আপনার মনে হবে যে আপনার চোখের সামনে যে থান্ডার ক্ল্যাপ হচ্ছে, বজ্রপাত হচ্ছে, এরকম। অর্থাৎ যেই ব্রেইনের যেই রেজিয়নে, এটা মোটর হলে মোটর, এটা সেন্সরি হলে সেন্সরি, যেই রেজিয়নে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ হবে, আপনার তখন ওই রিলেটেড একটা কি হবে? পারসেপশন তৈরি হবে। মোটর হলে মোটর মুভমেন্ট, সেন্সরি হলে যেমন ভিজুয়াল রেজিয়নে অক্সিপিটাল কর্টেক্সে যদি এরকম অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয়, তখন আপনি অ্যাবনর্মাল বিভিন্ন জিনিস দেখতে পাবেন, অথবা আপনার বিভিন্ন পরিচিত জিনিস দেখতে পাবেন। অথবা এটা যদি আপনার এই অডিটরি এরিয়াতে হয়, তাহলে আপনি বিভিন্ন জিনিস শুনতে পাবেন। আপনার মনে হবে আপনার খুব পরিচিত কোনো একটা যে মিউজিক বাজছে, অথবা সাউন্ড শুনতে পাচ্ছেন, অথবা গাড়ির হর্ন বাজছে, বাট আসলে ওইখানে সামনে কোনো গাড়ি নেই। কথা বুঝতে পারছি? সো বিষয়টা হচ্ছে এটা, অর্থাৎ সামনে আসলেই যদি কেউ আওয়াজ করতো, তাহলে ওই আওয়াজটা আপনার যে ককলিয়ার নার্ভের মাধ্যমে আপনার অডিটরি এরিয়াতে পৌঁছাতো এবং আপনি তখন শুনতে পেতেন। এখন কি হচ্ছে? এখন ওই এক্সটার্নাল স্টিমুলাই আসছে না, কিন্তু উইদাউট রিসিভিং এনি এক্সটার্নাল স্টিমুলাই আপনার ব্রেইনের ওই জায়গাটা একটা কি হচ্ছে? ইলেকট্রিক্যাল ডিসচার্জ হচ্ছে। সো ব্রেইন বুঝে নেয় মনে হয় বাহির থেকে একটা ইম্পালস এই মাত্র এসছে, ফলে সে সেই হিসেবে আপনাকে রেসপন্স করে, এবং এটাই হচ্ছে আসলে সিজার। এবং আমাদের এই যে টেম্পোরাল লোব, দেখেন ভালো করে খেয়াল করুন, এই যে টেম্পোরাল লোব, এই টেম্পোরাল লোবের ঠিক পাশেই আমাদের লিম্বিক সিস্টেম, হিপোক্যাম্পাস, এই বিষয়গুলো থাকে ব্রেইনের। এবং এই রেজিয়নটা মেইন কাজ কি? এই রেজিয়নটা আমাদের বিভিন্ন ইমোশন, মেমোরি, ফিয়ার, হ্যাঁ, এই সকল বিষয়কে কন্ট্রোল করে। ফলে এই জায়গায় যদি কোনো সিজার হয়, অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয়, তখন বিভিন্ন কি হয়? আমাদের সেন্সরি সিজার হয়। অর্থাৎ হঠাৎ করে দেখবেন সে মানে তীব্র, সে একদম ভয়ে আঁতকে উঠবে। হঠাৎ করে দেখবেন তার কাছে মনে হচ্ছে যে তার আশেপাশে একদম খুব বড় কোনো মহামারী হচ্ছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সে খুব বেশি ভয় পেয়ে যাবে। হ্যাঁ, এরকম তার একটা ফেসিয়াল এক্সপ্রেশন প্রকাশ পাবে। অথবা হঠাৎ করে এই যে এই মাত্র বললাম যে এখানে হিপোক্যাম্পাস থাকে, হিপোক্যাম্পাসে যখন এরকম অ্যাবনর্মাল ফায়ারিং শুরু হবে, ইলেকট্রিক্যাল ফায়ারিং শুরু হবে, তখন তার সাডেনলি কি হবে? তার কনসিয়াসনেস অল্টার হয়ে যাবে, সে কিছু মনে করতে পারবে না। এবং এই কারণেই সিজারের ক্ষেত্রে কি হয়? একটা পোস্ট ইকটাল অ্যামনেশিয়া ডেভেলপ করে, অর্থাৎ যখন তার এই খিঁচুনি, কাঁপুনিটা উঠে, এর কিছু সময় পর্যন্ত, প্রায় 24 ঘন্টা পর্যন্ত হতে পারে, 5 মিনিট থেকে 24 ঘন্টা পর্যন্ত পেশেন্টের নিউ কোনো মেমোরি মনে থাকে না। এটাকে আমরা বলি এন্টারোগেট অ্যামনেশিয়া, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে আসলে সহজ ভাষায় বললে বিষয়টা। এবং মাথায় রাখবেন যে এপিলেপসি বিষয়টা হচ্ছে এটা, অর্থাৎ আনরেগুলেটেড ওয়েতে অ্যাবনর্মালি যখন এক্সেসিভলি ইলেকট্রিক্যাল ডিসচার্জ হবে ব্রেইনের বিভিন্ন রেজিয়নে, হ্যাঁ, ওইটাই হচ্ছে আমাদের কি করে? এপিলেপসি তৈরি করতে পারে। এপিলেপসি এটা একটা জেনেটিক কজ, একটা ফ্যামিলিয়াল ইনহেরিটেন্স থাকে এখানে। হ্যাঁ, উইদাউট এনি সিগন্যাল আপনার অ্যাবনর্মালি, অহেতুকভাবে আপনার বিভিন্ন নিউরোনাল যেই ভোল্টেজ গেটেড চ্যানেলগুলো আছে সেগুলো ফায়ারিং শুরু করে, ঠিক আছে? ফলে এপিলেপসিটা হয়ে থাকে। আচ্ছা, এখন দেখেন আমরা এই ছোট্ট একটা আপনাদেরকে অ্যানিমেশন ভিডিওটা দেখাই, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। The brain is composed of billions of cells called neurons. They release electrical impulses. These impulses send messages that tell different parts of the body what to do. If a person has epilepsy, some neurons may fire too rapidly and randomly send many messages at the same time. This overwhelms the brain and causes seizures. আলহামদুলিল্লাহ, এখন আসেন আমরা আমাদের বইয়ে ব্যাক করি।
এই যে দেখেন, তাহলে এখানে আমাদের নিউনেটাল যেই কনভালশন বা নিউনেটাল যে সিজার আছে, এই নিউনেটাল সিজারের কয়েকটা টাইপ আছে। হ্যাঁ, এটা কিন্তু অ্যাডাল্ট সিজারের থেকে একটু কিছুটা আলাদা। তাহলে দেখেন, প্রথম কথা হলো নিউনেটাল সিজার এটা বোঝাটাও একটা ভেরি ডিফিকাল্ট বিষয়, কারণ এখানে সাবল সিজার নামে একটা টাইপ আছে। এই যে দেখেন সাবল সিজার, অর্থাৎ এতটাই সূক্ষ্ম যে আপনি এটা মিস করে ফেলতে পারেন, যে এটা যে সিজার আপনি এটা নাও বুঝতে পারেন। যেমন দেখেন, এই যে সাবল সিজার, এটার আন্ডারে কি কি আছে, যেমন অ্যাবনর্মাল গেজ, আমি একটু পরে প্রত্যেকটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ। অ্যাবনর্মাল গেজ অর্থাৎ বাচ্চাটা যে কোনো একদিকে হঠাৎ করে, বাচ্চাটা ধরেন সে খেলছে, বিছানায় শুয়ে শুয়ে সে খেলছে, হাত পা ছড়াছড়ি করছে, হঠাৎ করে তার হাত পা গুলো কেমন যেন একটু রিজিড হয়ে গেল এবং সে মাথাটা একটু যে কোনো একদিকে সে ঘুরিয়ে অ্যাবনর্মালি সে একটা নির্দিষ্ট দিকে শুধু তাকিয়ে আছে, অ্যাবনর্মাল একটা গেজ, এটা কিন্তু একটা সিজার। তাহলে এই যে অ্যাবনর্মাল গেজ, এটা আমাদের জন্য একটা কি ওয়ার্নিং সাইন, এটা একটা সিজার হতে পারে, ইন্ডিকেট করে। হ্যাঁ, আবার এদিকে তাকালেই সবগুলো সিজার বিষয়টা এটা না, এটা আপনি দেখতে দেখতে আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে হচ্ছে যে হঠাৎ করে, অর্থাৎ আপনার তার এই যে কিছুক্ষণ আগের মুহূর্তের সাথেও তার এখনকার, অর্থাৎ সিজার চলাকালীন যে তার মুভমেন্ট অ্যাক্টিভিটিস, এটা কিন্তু আপনার স্পষ্ট যদি ভালো করে খেয়াল করেন একটা তফাৎ দেখতে পাবেন। অর্থাৎ তার রেগুলার অ্যাক্টিভিটিসটা এমন না, যেমন হঠাৎ করে সে ব্লিঙ্কিং অফ আইস করতে শুরু করবে। হ্যাঁ, চোখ বারবার বন্ধ করছে খুলছে, বন্ধ করছে খুলছে, এরকম ধরেন ফিউ সেকেন্ডস টু ফিউ মিনিটস, এরপর আবার সে নর্মাল হয়ে গেছে। সো ব্লিঙ্কিং অফ আইস, রিপিটেডলি ব্লিঙ্কিং করা, আই ব্লিঙ্কিং করা, এটা একটা সিজার হতে পারে, সাবল সিজার। তারপর চিউইং, হঠাৎ করে সে কি হচ্ছে, মনে হচ্ছে যে তাকে তার গালের ভিতরে কেউ কিছু দিয়ে দিয়েছে, সে সেটাকে চিবানোর চেষ্টা করছে, এরকম চিউইং, এটাও একটা সিজারের লক্ষণ হতে পারে। তারপর হচ্ছে টাং থ্রাস্টিং, হঠাৎ করে সে বারবার জিহ্বাকে বের করছে, ভিতরে ঢুকাচ্ছে, বের করছে, ভিতরে ঢুকাচ্ছে, আমি একটু পরে দেখাবো ভিডিওটা। তারপর হচ্ছে লিপ স্ম্যাকিং, হ্যাঁ, ঠোঁটটাকে সে বারবার একটু কি করবে, মুভ করবে, তার আপার লিপ লোয়ার লিপটাকে বারবার সে একটা মুভমেন্ট করবে, নাড়াচড়া করবে, এটাও একটা সিজার হতে পারে। অ্যাপনিক স্পেল, হঠাৎ করে তার মনে হবে কি নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, হঠাৎ করে তার ফিউ সেকেন্ডসের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাপনিক স্পেল। এটা হচ্ছে স্পেশালি প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে দেখা যায়। তারপরে অ্যাবনর্মাল পোশ্চার, খেলছে সে, বিভিন্ন হাসি তামাশা করছে, খেলাধুলা করছে, হঠাৎ করে সে একদিকে বাঁকা হয়ে যাচ্ছে, মনে হয় বাঁকা হয়ে যাচ্ছে, একটা অ্যাবনর্মাল পোশ্চার, হ্যাঁ, রিজিড হয়ে, অনেকটা টনিক যে সিজারের মতো। আচ্ছা, তারপর সাইক্লিং, খুব সুন্দর করে মনে হবে যে বাচ্চাটা সাইকেল চালাচ্ছে, দুই পাকে সে একদম সাইকেলের প্যাডেল আমরা যখন চাপি তখন যে মুভমেন্টটা করি সেই রকম একটা মুভমেন্ট বাচ্চাটা করবে, একটু পরে দেখাবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে স্টিফনেস অফ লিমস, এই যে একটু আগে বললাম যে আমাদের এই যে এখানে যেটা বললাম অ্যাবনর্মাল পোশ্চার, এই যে হ্যাঁ, এটা হচ্ছে স্টিফনেস অফ লিমস, হঠাৎ করে তার যে কোনো একটা হাত অথবা হাত পা দুইটাই হইতে পারে, হ্যাঁ, হঠাৎ করে সে রিজিড করে ফেলবে, ঠিক আছে, স্টিফ করে ফেলবে, টনিক সিজারের মতো। সো এই যে অ্যাবনর্মাল যে মুভমেন্টগুলো বললাম, এগুলো আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে, কারণ আপনারা যখন নিউরোনেরোলজি ওয়ার্ডে যাবেন ইন্টার্নশিপে, দেখবেন যদি ভালো করে খেয়াল করেন ম্যাক্সিমাম এরকম সাবল সিজারগুলো আমরা মিস করে যাই, আমরা বলতে পারি না যে এটা যে বাচ্চার আসলে সিজার হয়ে গেছে। একটা কথা বুঝতে পারছি, যখন এরকম রিকারেন্ট হয় তখন আমাদের চোখে পড়ো আচ্ছা এটা তাহলে সিজার হতে পারে। সো ইউ শুড বি অ্যালার্ট, ঠিক আছে। তো চলুন এখন আপনাদেরকে এই সাবল সিজারের একটা ভিডিও দেখাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের এখন ব্যাপারগুলো একদম ক্লিয়ার। আমরা যে টেক্সট আপনাদেরকে পড়ালাম এটার সাথে আমরা আপনাদেরকে কিছু রিলেভেন্ট শর্ট ক্লিপ দেখালাম। আই এম গ্রেটফুল টু দেম, আমি যাদের থেকে ভিডিওগুলো হায়ার করেছি তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঠিক আছে, এখন আসেন আমরা এখন এখানে কিছু সিজারের টাইপ আছে যেগুলো মোটামুটি অ্যাডাল্ট বা পেডিয়াট্রিক গ্রুপের সিজারের ক্লাসিফিকেশনের সাথে কিছুটা ম্যাচ করে, যেমন ক্লোনিক সিজার, টোনিক সিজার, মায়োক্লোনিক সিজার। হ্যাঁ, আচ্ছা, সো ক্লোনিক সিজার মানে হচ্ছে একটা রিদমিক্যাল প্যাটার্নে মুভমেন্ট হবে, হ্যাঁ, একটা রিদমিক্যাল প্যাটার্নে, যেমন এরকম একটা মুভমেন্ট তার কন্টিনিউয়াস হবে, হ্যাঁ, একটা রিদম মেনটেন করবে। হ্যাঁ, আচ্ছা, আর মায়োক্লোনিক মানে হঠাৎ করে তার একটা অ্যাবনর্মাল মুভমেন্ট হচ্ছে, আবার সে নর্মাল, আবার হঠাৎ করে একটা মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ ইরেগুলার। তাহলে মায়োক্লোনিক এটা হচ্ছে একটা ইরেগুলার জার্কি মুভমেন্টস, এবং এটা বেসিক্যালি আমাদের আপার অথবা লোয়ার লিম্সে হয় এবং কারো কারো ক্ষেত্রে ফেসও হয়, ঠিক আছে। আর ক্লোনিক সিজার এটা হচ্ছে
বেসিক্যালি জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজারের একটা পার্ট হিসেবে, অর্থাৎ প্রথমে পুরো বডিটা একদম রিজিড হয়ে টিটানাসে যেমনটা হয় ওরকম একটা রিজিড হয়ে যাবে টনিক, এবং এরপরে শুরু হয় ক্লোনিক সিজার। তবে কারো কারো ক্ষেত্রে আইসোলেটেড শুরু থেকে ক্লোনিক সিজার হতে পারে। তাহলে টনিক সিজার মানে হচ্ছে বডি একদম স্টিফ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, হ্যাঁ, ওই যে টিটানাসের মতো। আর ক্লোনিক সিজার মানে হলো তার বডি কন্টিনিউয়াসলি একটা রিদম মেনটেন করে এরকম সিভিয়ারিং হতে থাকবে, কাঁপতে থাকবে। আচ্ছা, একটা রেগুলার রিদমে, ঠিক আছে, রিদমিক মুভমেন্ট, এই কথাটা মাথায় রাখবেন, রিদমিক মুভমেন্ট, রেগুলার রিদমিক মুভমেন্ট। আর টনিকটা তো বললাম শক্ত হয়ে থাকবে, সাস্টেইন ফ্লেকশন অর এক্সটেনশন, হ্যাঁ, এই গ্রুপ অফ মাসেল সাস্টেইন কন্ট্রাকশন হয়ে থাকবে। আর মায়োক্লোনিকটা তো বললাম একটা ব্রিফ জার্কি মুভমেন্ট, যেটা ইরেগুলার হবে, যেটা কোনো রেগুলার রিদম ফলো করবে না। তাহলে এখন আসেন, যেহেতু এটা আমরা পড়ছি, আপনাদেরকে এখন আমি একসাথে যে আমাদের অ্যাডাল্ট বা পেডিয়াট্রিক গ্রুপে যে সিজারগুলো আছে, হ্যাঁ, সেখানে আমরা কি কি সিজার পাই, যেমন ফোকাল সিজার, জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজার, শুধু ক্লোনিক সিজার, মায়োক্লোনিক সিজার, অ্যাবসেন্স সিজার, হ্যাঁ, এইগুলোর একটা শর্ট ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের এটা ইনশাল্লাহ মাথায় আজীবনের জন্য থেকে যাবে ইনশাল্লাহ। তো চলুন দেখে আসা যাক। এই যে খেয়াল করুন, সে একদম সুস্থ অ্যাপারেন্টলি, এই যে হঠাৎ করে সে দেখেন পুরো বডি তার একদম রিজিড হয়ে গেছে, এটা হচ্ছে টনিক। আর এখন দেখেন তার একটা রিদমিক একটা সিজার শুরু হচ্ছে, এই যে রিদমিক একটা সিজার, এটা হচ্ছে ক্লোনিক। তাহলে প্রথমে টনিক, তারপরে ক্লোনিক, এবং এই দুটোটাকে একসাথে আমরা বলি জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার। এই যে দেখেন এখন সে লস অফ কনসাসনেস, তার কনসাসনেস নাই, আনকনশাস, এরকম মোটামুটি 1 থেকে 2 মিনিট পর্যন্ত থাকে আনকনশাস অবস্থায়, তারপরে আবার তার কনসাসনেস গেইন করে। এই যে তার জ্ঞান ফিরে আসলো, এবং এই জ্ঞান ফিরে আসার পরে সে কিছুটা মানে কি থাকে, একটু অল্টার্ড কনসাসনেস থাকে, তার পাশে কি হচ্ছে এগুলো সে মনে করতে পারে না, বা এতক্ষণ কি হয়েছে সেটা সে ভুলে যায়, ঠিক আছে, এটাকে আমরা বলি পোস্ট-ইকটাল অ্যামনেসিয়া। এখন আসেন আমরা মায়োক্লোনিক সিজারটা আপনাদেরকে দেখাই। দেখেন সে পুরো সুস্থ, ওই যে সবুজ টি শার্ট পরা ছেলেটা, হঠাৎ করে তা শুরু হবে, একটু খেয়াল করেন। এই যে দেখেন তার ডান হাত কাঁপা শুরু হইলো, এবং এটা ইরেগুলার, কোনো নির্দিষ্ট রিদম ফলো করছে না। একটু পরে এখন বাম হাত, এই যে এখন একই সাথে ডান হাত বাম হাত দুইটাই নড়ছে, দেখেন। একটু পরে তার এই যে হেড রেজিয়নে শুরু হবে, দেখেন এই যে তার মাথাটাও কাঁপছে, ঠিক আছে, এবং কোনো রেগুলার কোনো প্যাটার্ন সে ফলো করছে না, হ্যাঁ, এই গ্রুপ অফ মাসেল সাডেন কন্ট্রাকশন করছে, এটাই হলো মায়োক্লোনিক সিজার, ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন এখন আমরা অ্যাটোনিক সিজার দেখছি, এই যে হঠাৎ করে তার নেকটাকেও সে ধরে রাখতে পারছে না, কারণ মাসেল টোন লস। আবার দেখেন পড়ছে হঠাৎ করে এই যে মাসেল টোন চলে গেছে, সে একদম নেক ফল করে গেছে তার, আবার সে একদম অ্যালার্ট নর্মাল। এখন দেখেন এটা হচ্ছে সিম্পল পার্শিয়াল সিজার, এই যে দেখেন সে পুরো কনসাস, পড়ালেখা করছে সুন্দর করে, কিন্তু তার শুধুমাত্র বাম হাতটা কাঁপছে, দেখেন এই যে। তাহলে এটা হচ্ছে সিম্পল ফোকাল সিজার বা সিম্পল পার্শিয়াল সিজার, পরের যে কোনো একটা পাশ। দ্যাট মিনস এই সময়টাতে তার ব্রেইনের কোন জায়গায় অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ হচ্ছে, তার ব্রেইনের মোটর এরিয়া অর্থাৎ ব্রডম্যান এরিয়া নাম্বার 4 এর যেই জায়গাটা আমাদের হ্যান্ড মাসেলের মুভমেন্টটাকে কন্ট্রোল করে, সেই জায়গায় শুধুমাত্র অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ফায়ারিং হচ্ছে। এই কারণে তার বডির শুধুমাত্র এই যে তার বাম হাতটাই শুধুমাত্র অ্যাবনর্মালি ইরেগুলারলি তার মুভমেন্ট করছে বা কনভালশন হচ্ছে। কথা বুঝতে পারলাম? ওকে, আলহামদুলিল্লাহ। এখন আসেন অ্যাবসেন্স সিজার। দেখেন সে কি সুন্দর খেলাধুলা করছে, হঠাৎ করে সে মনে হবে এই জায়গা থেকে সে ভ্যানিশ, এই যে সে বডিলি আছে কিন্তু মেন্টালি সে এখানে প্রেজেন্স নাই, কিছু বলতে পারবে না, এবং তাকে এই সময় ডাকলে সে কোনো রেসপন্স করবে না। এখন আবার সে অ্যালার্ট, এই যে আবার খেলছে, এটা হচ্ছে অ্যাবসেন্স সিজার, ওকে। এখন আসেন এটা হলো সাইকোমোটর সিজার, হ্যাঁ, টেম্পোরাল লোবে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ হলে এটা হয়, এটা এক ধরনের ফোকাল সিজার। এখানে অর্থাৎ দেখেন এই যে সে কেমন যেন হঠাৎ করে খুব বেশি মানে ভয় পেয়ে যায়, বা তার কাছে মনে হয় যে এখন সে তার সামনে যা কিছু ঘটছে এটা আগেও ঘটেছে, বা এখন তার সামনে যা কিছু আছে এটা আগে কখনো সে দেখে নাই, এরকম একটা তার ফিলিং হয়, বা এপিগ্যাস্ট্রিক আপরাইজিং সেন্সেশন হয়, মনে হয় তার যে পেট থেকে কোনো কিছু তার গলার দিকে উঠছে, হ্যাঁ, এরকম একটা এপিগ্যাস্ট্রিক একটা অ্যাবনর্মাল ভিসেরাল সেন্সেশন হয়। এটা হচ্ছে এক ধরনের ফোকাল সিজার, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি টেম্পোরাল লোবের যে মিডিয়াল আসপেক্ট, হ্যাঁ, এখানে বেসিক্যালি আমাদের যে লিম্বিক সিস্টেম, হিপোক্যাম্পাস, হ্যাঁ, অ্যামাইগডালা, যেগুলো আমাদের ইমোশন, ফিয়ার, কন্ট্রোল, এগুলোকে যারা রেগুলেট করে, এখানে যদি কোনো অ্যাবনর্মাল ফায়ারিং হয় তখন এরকম একটা ভিসারাল অর্থাৎ সেন্সরি সিজার হয়, ফোকাল সিজার হয়, ওকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো এই হলো বেসিক কিছু আমাদের সিজারের টাইপস। তো এই ব্যাপারগুলো আপনাদের ইনশাল্লাহ আমি যখন অ্যাডাল্ট অর্থাৎ আমি নিউরোমেডিসিন আপনাদেরকে যখন এপিলেপসি পড়াবো এবং পেডিয়াট্রিক গ্রুপসে যখন আপনাদেরকে পড়াবো সিজার, তখন ঠিক একই টাইপসগুলো আমরা আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ। তখন আমি আর এগুলো এই বিস্তারিতভাবে বলবো না সেখানে, ওকে। সো ভালো করে এই সেগমেন্টটা একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মোটামুটি আমাদের সিজারের বিভিন্ন টাইপস
এবং এরা আসলে দেখতে কেমন সেটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তাহলে এখন আসেন আমাদের এই যে নিউনেটাল কনভালশন, এই নিউনেটাল কনভালশন বা নিউনেটাল সিজারের দ্য মোস্ট কমন কজেসগুলো কি কি, হ্যাঁ এটা আমাদেরকে জানতেই হবে। এবং ভাইভাতে স্যার যদি আপনাকে নিউনেটাল কনভালশন নিয়ে শুনতে চায়, তাহলে নিউনেটাল কনভালশন বলতে তুমি কি বোঝো, কি কি টাইপসের আছে, এরপরে আপনাকে ধরবে যে তুমি কয়েকটা কমন কজ বলো। তো এখানে অনেকগুলো কজ আছে, আপনাদের এতগুলো জানতে হবে না। আপনারা খুব কার্ডিনাল যদি 4 থেকে 5টা বলতে পারেন, মোর দেন এনাফ, এটা আপনার পাস করার জন্য যথেষ্ট ইনশাল্লাহ।